আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না, সালাউদ্দিন আহমদ। ক্ষমতা খাটিয়ে নিজ বাড়ির সামনে পার্ক রাস্তা করছেন ডিএনসিসি প্রশাসক এজাজ। 2026 সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা। অশ্রুসিক্ত নয়নে সাজিদের শেষ বিদায় হাজারো মানুষের ঢল। রাজধানীতে সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় 2 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত। ঢাকা 10 আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ। রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ। লিবিয়ায় 3 বাংলাদেশিকে অপহরণ নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি। ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত। সবজির বাজারে আগুন, মাছের দামও চড়া। 9.3 ডিগ্রিতে কাঁপছে পঞ্চগড়। বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা বুলগেরিয়া সরকারের। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আত্মীয় ও 6 জাহাজের উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। বিএনপি ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না। ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 6ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, 71-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। 71-কে দলীয়করণ করা ঠিক হয়নি। এ সময় আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান তিনি। সালাউদ্দিন বলেন, আগামী নির্বাচনে বিএনপি অপরিকল্পিত বা আবেগী হয়ে নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায়। তিনি বলেন, শুধুমাত্র 36 দিনের আন্দোলনের ফসল নয়, 24-এর অভ্যুত্থান, এটা 15.5 বছরের সমষ্টিগত ফল। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিজ্ঞান জাদুঘরের উল্টো দিকে ভূঁইয়াবাড়ি 60 পশ্চিম আগারগাঁও নাম ফলকযুক্ত 5তলা বাড়িটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের। ক্ষমতা খাটিয়ে তার এই বাড়ির সামনে পার্ক, লাইব্রেরি ও সরাসরি সংযোগ সড়ক নির্মাণ হচ্ছে, অথচ রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ পার্ক, মাঠ, সড়ক বেহাল ও বেদখল হয়ে আছে। পরিবেশ কর্মীরা বলছেন, অন্য সব পার্ক, মাঠ বেহাল বেদখল রেখে প্রশাসকের বাসার সামনে বেদখল স্কুল উচ্ছেদ করে সেই জায়গায় নতুন পার্ক, লাইব্রেরি এবং সংযোগ সড়ক নির্মাণ করা ক্ষমতার সরাসরি অপচর্চা। জানা গেছে, প্রশাসক এজাজ আগে বাড়িতে গাড়ি নিয়ে বা পায়ে হেঁটে ঢুকতে হলে তাকে আগারগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে দিয়ে ইউটার্ন নিয়ে তারপর কয়েকটি বাড়ি পার হয়ে ঢুকতে হতো। এখন মূল সড়ক থেকে তার বাড়িতে ঢোকার জন্য প্রায় 30 ফুট চওড়া একটি সংযোগ সড়কের নির্মাণ হচ্ছে। ডিএনসিসি সূত্রে জানা গেছে, পার্কের জায়গাটি মূলত গণপূর্তের। সেখানে বড় বড় অবকাঠামো নির্মাণ ও সড়ক হলেও কেউ স্কুল উচ্ছেদ করেনি, কিন্তু বর্তমান প্রশাসক প্রথম সুযোগে স্কুল উচ্ছেদ করেন। তারপর তিনি ক্ষমতা কাজে লাগিয়ে গণপূর্ত থেকে জায়গাটি সিটি কর্পোরেশনের পার্কের জন্য লিখিয়ে নেন। প্রশাসকের বাসার সামনে সেই জায়গায় এখন নতুন রাস্তা ও পার্ক হচ্ছে। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মিত মানোন্নয়নে 2026 খ্রিস্টাব্দের পরীক্ষার্থীদের 2025 খ্রিস্টাব্দের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেওয়া হবে। সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ চিঠি প্রকাশ করে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 11:30টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পৌঁছায় মরদেহটি। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাজিদের বাড়িতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গ্রামের সাধারণ মানুষ সবাই ছোট্ট শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং কেউ কেউ এসে সাজিদের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। এছাড়া পরিবারটির কান্না আর আক্ষেপে বাতাস যেন ভারী হয়ে গেছে। এর আগে বুধবার দুপুর 12:30টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের
কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা 40 ফুট মাটি খনন করে 32 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন ইরাম রেদওয়ান ও অপু আহমেদ। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে শুক্রবার ভোরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আহত 2 শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওত সিফ জানিয়েছেন, ইরাম ও অপু 2 বন্ধু একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। কোনাপাড়া এলাকায় পৌঁছালে উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে প্রথমে অপু ও তার কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি। রাজধানীর রমনার মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাত 11:25 দিকে মগবাজার মোড়ের অ্যাট দ্য টেবিল রেস্টুরেন্টের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল কাদের। তিনি জানান, রাত 11:25 দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেটি নিজের একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়, তবে এ ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার 3 লিবিয়া প্রবাসীকে সেখানকার একটি বাঙালি মাফিয়া চক্র অপহরণ করে নির্যাতন চালাচ্ছে এমন অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অপহরণকারীরা ভয়াবহ নির্যাতনের ভিডিও ও অডিও পাঠিয়ে ব্যাংক হিসাবের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করছে। ইতোমধ্যে 2টি পরিবার মুক্তিপণের কিছু টাকা পাঠাতেও বাধ্য হয়েছে। এতে চরম দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। অপহৃত 3 প্রবাসী হলেন রায়েকালী ইউনিয়নের গুড্ডুম্মা গ্রামের গোলাম রাব্বানী, পুন্ডুরিয়া দক্ষিণ মণ্ডলপাড়ার আব্দুল করিম এবং সোনামুখী ইউনিয়নের রামশালা গ্রামের রুহুল আমিন। জ্যোতি আক্তার বলেন, 30 নভেম্বর রব্বানীর নিজের ফোন থেকে অপহরণের কথা জানানো হয় এবং 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল কর্পোরেটিভ শাখার একটি হিসাব নম্বরে টাকা জমা দিতে বলা হয়। এরপরে নির্যাতনের ভিডিও পাঠানো হয়। পরে অপহরণকারীরা আবার 15 লাখ টাকা দাবি করছে। ভারত থেকে 50,000 মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 42 টাকা 98 পয়সা কেজি দরে এই চাল আনতে সরকারের মোট খরচ হবে 214,90,09,860 টাকা। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করবে বাংলাদেশ। ভারতের মেসার্স নিউট্রিয়াগ্রো ওভারসিজ ওপিএসসি প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে 351.49 মার্কিন ডলার। প্রকৃতিতে শীতের স্নিগ্ধ হাওয়া বইতে শুরু করেছে, আর সেই সঙ্গে বাজারে দেখা মিলেছে মৌসুমী সবজির প্রাচুর্য। কিন্তু এই প্রাচুর্য যেন এক অলীক স্বপ্ন, কারণ দামের পারদ নামছেই না। ফুলকপি, সিম, গাজরের মতো শীতের সবজি বাজারে উপচে পড়লেও বিক্রেতারা দামের লাগাম টানতে পারছেন না। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সবজি থেকে শুরু করে মাছ, মাংস সবকিছুর দামই চড়া। পাইকারি বাজারে সামান্য তারতম্য এলেও খুচরা বাজারে তার কোনো প্রভাব পড়ছে না। ফলে অতিরিক্ত দামি পণ্য কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা। এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। এদিনের বাজার ঘুরে যারা যায়, বেশিরভাগ সবজির দাম এখনো প্রতি কেজিতে 60 থেকে 80 টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে মাছের দামেও কোনো স্বস্তি নেই। শীতে কাঁপছে পঞ্চগড়। বেশ কয়েকদিন ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার সকাল 9টায় জেলার তেঁতুলিয়া রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 6টায় তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া বিপাকে পড়েছেন দিনমজুরেরা। হিম বাতাসের কারণে তারা বাইরে বের হতে পারছেন না। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে ঋতু শৈত্যপ্রবাহ বইছে জেলায়। দেশে জুড়ে দুর্নীতি বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। কয়েকদিনের টানা বিক্ষোভের জেরে গত বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রোসেন
ঝেলিয়াজ কপ পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করা হলেও পরে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। রয়টার্স জানায়, দুর্নীতি দমনে বুলগেরিয়া সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর ও নগরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র এই দেশটিতে গত কয়েকদিন ধরে এই সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। দফায় দফায় দুর্নীতি বিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রোসেন্ট ঝেলিয়াজ কপ ঘোষণা দিয়েছেন তার সরকার পদত্যাগ করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ৩ ভাগ্নে ফ্র্যাঙ্কিও ফ্লোরেস, কার্লোস ফ্লোরেস, ইফ্রাইন ক্যাম্পো মাদুরোর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও পানামার নাগরিকের রামন ক্যারেতেরোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ৬টি কোম্পানি এবং ভেনেজুয়েলার পতাকাবাহী ৬টি জাহাজও। ভেনেজুয়েলার জ্বালানি তেল বাণিজ্য ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এর আগে মঙ্গলবার ভেনেজুয়েলার উপকূল থেকে দেশটির পতাকাবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কোপে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।